মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের জ্যামটা আজ একটু অন্যরকম। সাধারণত রিক্সা আর বাসের হর্নে কান পাতার দায় হয়, কিন্তু আজ অদ্ভুত এক ভনভনের শব্দ বাতাস ভাসছে। অনেকটা হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের নিচ দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয়। জওয়ান রিক্সা ছেড়ে দিলেন, এখান থেকে হেঁটে যেতে হবে। তার গন্তব্য ৭ মসজিদ রোডের পেছনের একটা চিপা গলি। লোকেশন ম্যাপ বলছে বাড়িটার নাম ছায়াবিথি, পুরোনো আমলের নাম। কিন্তু বাড়িটা খুব বেশি পুরনো না, সম্ভবত ৯০-এর দশকের শেষের দিকে বানানো। ৬ তলা বিল্ডিং, লিফট নেই। ইরাওয়ান গেটের সামনে দাঁড়ালেন। গেটটা জং ধরা, লোহার। দারোয়ান তুলে বসে ঝিমোচ্ছে। দুপুরের কড়া রোদ, কিন্তু দারোয়ানের গায়ে একটা মোটা চাদর জড়ানো। লোকটার কি শীত করছে এই গরমে? ইরাওয়ান গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চোখ পিটপিট করে তাকালো। কারে যান? ইরাওয়ান দাঁড়ালেন। পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করলেন। কার্ডটা ভুয়া। ওটা তার এক বন্ধুর, যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। আমি ইন্স্যুরেন্স থেকে এসেছি। ৪ তলায় সেতু ম্যাডামের ফাইল ক্লোজ করতে হবে। ফ্ল্যাটটা কি তালাবদ্ধ? টাকার গন্ধ পেলে মানুষের জীবনী ভাব কেটে যায়। দারোয়ান চাদরটা একটু নামালো। তালা তো পুলিশ দিয়ে গেছে স্যার, চাবি তো আমার কাছে নাই। ইরাওয়ান পকেট থেকে ৫০০ টাকার একটা নোট বের করলেন। নোটটা খুব ধীর গতিতে ভাঁজ করতে করতে বললেন, পুলিশের তালা না, আমি জানতে চাইছি বাড়িওয়ালার ডুপ্লিকেট চাবি আছে কিনা। আমি তো আর ভেতরে থাকবো না, শুধু রুমের কন্ডিশনটা দেখে রিপোর্টে লিখবো বাসযোগ্য। ব্যাস, কাজ শেষ। ৫ মিনিটের মাথায় ইরাওয়ান ৪ তলায় ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে, হাতে চাবি। দারোয়ান নিচে দাঁড়িয়ে আছে। তার সাহস হয়নি উপরে আসার। সে বলেছে, ওই ফ্ল্যাট ভাড়া না স্যার, রাত বিরাত ধূপধাপ শব্দ হয়। ইরাওয়ান চাবি ঘোরালেন। ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলল। ভেতরে ভ্যাপসা গরম। জানালা দরজা সব বন্ধ থাকায় বাতাস পচে গেছে। ঘরের আসবাবপত্র সাধারণ। একটা সিঙ্গেল খাট, একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব, আর এক কোনায় একটা ড্রেসিং টেবিল। ইরাওয়ান জুতো খুললেন না। তিনি মেঝের দিকে তাকালেন। ধুলো জমেছে, কিন্তু ধুলোর স্তরের ওপর কিছু দাগ আছে, জ্যামিতিক দাগ। পুলিশ যখন লাশ নিয়ে গেছে তখন তাদের বুটের ছাপ পড়েছিল, কিন্তু এই দাগগুলো বুটের না। মনে হচ্ছে কেউ হামাগুড়ি দিয়ে সারা ঘর ঘুরেছে। দাগগুলো এলোমেলো নয়, একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে, সর্পিল আকার। ইরাওয়ান দেয়ালের দিকে তাকালেন। শফিক সাহেব বলেছিলেন সেতু কর্নারের দেয়াল থেকে আওয়াজ শুনতে পেত। ইরাওয়ান সেই দেয়ালটার কাছে গেলেন। দেয়ালটার হালকা নীল রঙের ডিস্টেম্পার করা, কিন্তু জায়গাটায় নোনা ধরেছে, পলেস্তারা ফুলে ফেপে আছে। তিনি হাত দিয়ে দেয়ালটা স্পর্শ করলেন। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। বাইরের তাপমাত্রা যেখানে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, এই দেয়ালের তাপমাত্রা বড়জোর ১০ বা ১২ ডিগ্রি। থার্মোডায়নামিক্সের সূত্র অনুযায়ী তাপ সবসময় গরম থেকে ঠান্ডার দিকে যায়, কিন্তু এখানে মনে হচ্ছে দেয়ালটা ঘর থেকে সব তাপ শুষে নিচ্ছে। ইরাওয়ান কান পাতলেন। শফিক মিথ্যে বলেনি। শব্দ হচ্ছে, খুব নিচু লয়ে একটা যান্ত্রিক শব্দ, খড়খড় খড়খড়, যেন দেয়ালের ওপাশে বিশাল কোনো ঘড়ি চলছে অথবা কোনো তাঁতকল। ইরাওয়ান পকেট থেকে একটা মেজারমেন্ট টেপ বের করলেন। তিনি সবসময় এটা সাথে রাখেন। তিনি বিশ্বাস করেন মহাবিশ্বের সব রহস্যের সমাধান মাপে লুকিয়ে আছে। তিনি ঘরটা মাপলেন। দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ ১০ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গ ফুট। এবার তিনি বারান্দায় গেলেন। বারান্দা থেকে পাশের কনস্ট্রাকশন সাইটটা দেখা যায়। নির্মাণাধীন বিল্ডিংটা আসলেই অদ্ভুত। পিলারের রডগুলো মরচে পড়ে লাল হয়ে আছে। কোনো শ্রমিক নেই, কোনো কাজ চলছে না, শুধু কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কাঠামোটা। ইরাওয়ান বারান্দা থেকে বাইরের দেয়ালের দূরত্বটা মাপার চেষ্টা করলেন। তার ফ্ল্যাটের দেয়াল আর পাশের বিল্ডিং এর মাঝখানে অন্তত ৫ ফুটের গ্যাপ বা ফাঁকা জায়গা আছে। তাহলে ইরাওয়ান আবার ঘরে ঢুকলেন। তিনি ভেতরের দেয়ালের পুরুত্ব মাপার চেষ্টা করলেন। জানালার গ্রিল দিয়ে হাত গলিয়ে দিলেন। দেয়ালটা ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি না,
তার ফিতা বলছে জানলার বাইরের অংশ থেকে ভেতরের অংশের দূরত্ব প্রায় 3 ফুট। ইরাবান নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি আবার মাপলেন, হ্যাঁ 3 ফুট। সাধারণত দেয়াল হয় 5 থেকে 10 ইঞ্চি। 3 ফুট চওড়া দেওয়াল পুরনো আমলের দুর্গ ছাড়া হয় না। আর যদি দেওয়ালটা 3 ফুট চওড়ায় হয় তাহলে ঘরের ভিতরের মাপ 12 ফুট হওয়ার কথা না, হওয়ার কথা 10 ফুট বা তার কম। তার মানে এই ঘরের জ্যামিতিতে গোলমাল আছে, স্পেস বা স্থান এখানে বেঁকে আছে। একে পদার্থবিজ্ঞানে বলে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইরাবান বিড়বিড় করে বললেন, স্পেস ফোল্ডিং। তিনি পকেট থেকে একটা ছোট্ট ফোল্ডিং চাকু বের করলেন। নোনা ধরা দেওয়ালের পলিস্তারা তিনি চেঁচে ফেলতে শুরু করলেন। চুন সুটকি খসে পড়ছে, ধুলোয় নাক ভরে যাচ্ছে। ইরাবান থামলেন না। তিনি দেখতে চান এটার নিচে কি আছে। প্রায় আধা ইঞ্চি পলিস্টার সরানোর পর তিনি থমকে গেলেন। ভেতরে ইট নেই, লাল বা পোড়ামাটির কোনো ইট নেই। দেয়ালের ভেতরটা একটা অদ্ভুত ধূসর রঙের ধাতু দিয়ে তৈরি, মসৃণ চকচকে। এর গায়ে হাত রাখতে ইরাবানের আঙ্গুলে একটা হালকা বৈদ্যুতিক শক লাগলো। সেই ধাতব পাতের গায়ে কিছু খোদাই করা আছে। ভাষাটা অচেনা, হাইড্রোগ্রাফিক্সের মতো, কিন্তু আরো বেশি জটিল। তবে একটা নকশা ইরাবান চিনতে পারলেন, একটা হেক্সাগন, ঠিক যেমনটা সন্ধ্যা লোকটার ফোনের ওয়ালপেপারে ছিল। হঠাৎ ইরাবানের পেছনে একটা শব্দ হলো, কারো পায়ের শব্দ না, মনে হলো কেউ সাবধানে একটা শ্বাস ফেললো। ইরাবান বিদ্যুৎ গতিতে ঘুরলেন, হাতে চাকুটা ধরা। কেউ নেই, ঘর ফাঁকা। কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে তাকাতেই ইরাবানের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আয়না ইরাবানের নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা ইরাবানের সাথে নড়ছে না। ইরাবান ডান দিকে ঘাড় কাত করছেন, কিন্তু আয়নার ইরাবান সোজা তাকিয়ে আছে এবং আয়নার ইরাবানের চোখের নিচে কালি নেই, তার ঠোঁটে একটা বাঁকা হাসি। ডক্টর খন্দকার। আয়নার প্রতিবিম্বটা কথা বলে উঠল। ইরাবানের নিজের গলা, কিন্তু সুরটা ভিন্ন, অনেক বেশি ভারী। ইরাবান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি হ্যালোসিনেশন আর বাস্তবতার পার্থক্য বোঝেন। এটা হ্যালোসিনেশন হতে পারে না, কারণ তিনি ইনসমনিয়াক হলেও এখন তিনি সম্পূর্ণ সজাগ। তিনি নিজের পালসটা চেক করলেন। 72, স্বাভাবিক। তুমি কে? ইরাবান শান্ত গলা জিজ্ঞেস করলেন। আয়নার উপাসে ইরাবান হাসল। আমি হচ্ছি তুমি, অথবা আমি হচ্ছি যা তুমি হতে পারতে যদি তুমি ওই রাতে ঘুমাতে। কোন রাতে? যে রাতে তোমার স্ত্রী মারা গিয়েছিল। ইরাবানের চোয়াল শক্ত হয়ে গেল, বুকের ভেতরটা মুচড়ে উঠল। এই স্মৃতিটা তিনি তালাবদ্ধ করে রেখেছিলেন, কেউ এটা জানার কথা না। আয়নার ছায়াটা বলতে লাগলো, তুমি প্যাটার্ন খুঁজছো ইরাবান, কিন্তু তুমি নিজেই একটা প্যাটার্নের ভেতরে আটকা পড়ে আছো। সেতু দেওয়ালটা ভাঙার চেষ্টা করেছিল, ও কোডটা দেখে ফেলেছিল, তাই ওকে ডিলিট করে দেওয়া হয়েছে। কার ডিলিট করেছে? স্থপতিরা, দ্য আর্কিটেক্টস, যারা এই শহরটা ডিজাইন করেছে ভুল জ্যামিতি দিয়ে। হঠাৎ পুরো বিল্ডিংটা কেঁপে উঠল। ভূমিকম্প মতো না, ঘরটা ছোট হয়ে আসছে। ইরাবান দেখলেন চারপাশের দেয়ালগুলো আসলেই নড়ছে, ছাদটার নিচে নেমে আসছে, যেন কোনো বিশাল পেষণ যন্ত্র। আয়নার কাছটা ঝনঝন করে ভেঙে পড়ল, ভাঙা টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভাঙা টুকরোতেও সেই প্রতিবিম্বটা এখনো হাসছে। পালাও ইরাবান, সিস্টেম তোমাকে ডিবাগ করতে আসছে। দরজার দিকে দৌড় দিলেন ইরাবান, কিন্তু দরজাটা আর সেখানে নেই। সেখানে দরজা ছিল না, সেখানে একটা নিরেট দেয়াল। আর জানালাটাও উধাও হয়ে গেছে। চারিদিক শুধু সেই ধূসর রঙের অদ্ভুত ধাতু। ঘরটা এখন একটা নিষ্ক্রিয় বক্স, এবং বক্সটা সংকুচিত হচ্ছে। ইরাবানের শ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি জানেন প্যানিক অ্যাটাক হলে ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। তার লজিক দরকার। ঘরের দৈর্ঘ্য ছিল 12 ফুট, এখন সেটা কমে দাঁড়িয়েছে 8 ফুটে। ছাদ নেমে এসেছে 6 ফুটে। ইরাবান চোখ বন্ধ করলেন। এটা বাস্তব না, এটা সিমুলেশন অথবা হিপনোটিক সাজেশন। তিনি পকেট থেকে গোলমরিচ দেওয়া কফির ছোট্ট কৌটাটা বের করলেন।
ঢাকনা খুলে পুরোটা মুখে ঢেলে দিলেন। কড়া ঝাঁজ, তিতকুটে স্বাদ আর গোলমরিচের আগুন একসাথে তার স্নায়ুতন্ত্রে আঘাত করলো। তীব্র ব্যথা, ব্যথায় একমাত্র সত্য, পেইন ইজ রিয়েল। ইরাবান চিৎকার করে উঠলেন, ওপেন। তিনি সজোরে লাথি মারলেন সেই ধাতব দেয়ালে, যেখানে একটু আগে দরজা ছিল। ধাতব দেয়ালটা ভেঙে গেল না, বরং পানির মতো গলে গেল। ইরাবান টান সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন বাইরে। তিনি করিডোরে পড়ে আছেন। চারপাশটা শান্ত, দুপুরের রোদ এসে পড়েছে সিঁড়িতে। দরজাটা তার পেছনেই আছে, কাঠের দরজা, একদম স্বাভাবিক। ইরাবান হাঁপাচ্ছেন, তার শরীর ঘামে ভিজে একাকার, হাতে পায়ে কালশিটে দাগ। তিনি ঘাড় ঘুরিয়ে ফ্ল্যাটের দিকে তাকালেন। দরজাটা খোলা, ভেতরে সেই সাধারণ ঘর, খাট, ওয়ার্ড্রোব, ধুলো। দেয়ালগুলো ঠিক জায়গাতেই আছে, পলেস্তারা খসে পড়া সেই নীল দেয়াল, কোথাও কোনো ধাতব পাতের চিহ্ন নেই। সব কি তাহলে মনের ভুল? ইরাবান উঠে দাঁড়ালেন, হাত ঝাড়লেন। না, ভুল না। তার হাতের তালুতে এখনো সেই ধূসর ধাতব দেয়ালের চুন লেগে আছে, আর তার ডান হাতের কনুইয়ের কাছে শার্টটা ছিঁড়ে গেছে। সেখানে চামড়ার উপর একটা জ্যামিতিক নকশা খুব হালকাভাবে জ্বালাপোড়া করছে, একটা ছোট্ট হেক্সাগন। সিঁড়ি দিয়ে কেউ একজন উঠে আসছে। ইরাবান দ্রুত নিজেকে সামলে নিলেন, চশমাটা ঠিক করলেন। সিঁড়ি দিয়ে উঠে এলো একটা ছোট্ট মেয়ে, বয়স 7-8 বছর হবে। হাতে একটা প্লাস্টিকের পুতুল, পুতুলটার মাথা নেই। মেয়েটা ইরাবানের দিকে তাকিয়ে ফিক করে হাসলো। আঙ্কেল, তুমি কি সুড়ঙ্গটা খুঁজে পেয়েছো? মেয়েটা জিজ্ঞেস করলো। ইরাবান ভুরু কুচকালেন। কোন সুড়ঙ্গ? মেয়েটা আঙ্গুল দিয়ে সেতুর ফ্ল্যাটের দিকে ইশারা করলো, যেটা দিয়ে পায়রাগুলি আসে। সেতু আপু বলতো পায়রাগুলি আসলে ক্যামেরা। বলে মেয়েটা এক দৌড়ে 5 তলার দিকে চলে গেল। ইরাবান জানতেন পায়রা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি নিজেও পায়রা পোষেন। তিনি দ্রুত নিচে নেমে এলেন। দারোয়ান এখনো ঝিমুচ্ছে। ইরাবান রাস্তায় নামলেন। তার মাথা এখন পরিষ্কার। সেতু কিছু একটা দেখেছিল, এমন কিছু যা সাধারণ মানুষের দেখার কথা না। আর সেটা দেখার পর থেকে স্থপতিরা বা আর্কিটেক্টরা তার পিছু নিয়েছিল। এখন তারা জানে ইরাবানও দেখেছে, তার মানে ইরাবান এখন টার্গেট। পকেট থেকে ফোন বের করলেন ইরাবান, গুগল ম্যাপ ওপেন করলেন। পাশের কনস্ট্রাকশন বিল্ডিংটার কোনো অস্তিত্ব ম্যাপে নেই। স্যাটেলাইট ভিউতে জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, শুধু গাছপালা। অথচ তিনি নিজের চোখে দেখলেন 6 তলা একটা বিল্ডিং এর কঙ্কালসার অবস্থা, ফ্যান্টম বিল্ডিং। ইরাবান বিড়বিড় করলেন। ঠিক তখনই তার ফোনটা আবার বেজে উঠল, সেই আননোন নাম্বার। ইরাবান রিসিভ করলেন। ওপাশ থেকে যান্ত্রিক গলার বদলে এবার একটা মানুষের গলা শোনা গেল, খুব ক্লান্ত বয়স্ক একটা গলা। ডক্টর খন্দকার, আপনি ভুল জ্যামিতি নিয়ে ঘাটাঘাটি করছেন। পিথাগোরাস যেটা লুকিয়ে রেখেছিল সেটা বের করতে চাইছেন। আপনি কে? আমি একজন রিটায়ার্ড আর্কিটেক্ট। সেতুর ফ্ল্যাটের পাশের বিল্ডিংটা, ওটা আমি ডিজাইন করেছিলাম আজ থেকে 20 বছর আগে, কিন্তু ওটা আমি বানাইনি। তাহলে কে বানিয়েছে? ওটা কেউ বানায়নি ডক্টর, ওটা একা একাই গজিয়েছে, আগাছার মতো। আপনি যদি বাঁচতে চান, আজ রাত 12টার মধ্যে কমলাপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন, একা। লাইনটা কেটে গেল। ইরাবান আকাশের দিকে তাকালেন। মেঘগুলো সরে যাচ্ছে, কিন্তু মেঘের ফাঁক দিয়ে যে নীল আকাশটা দেখা যাচ্ছে সেটা বড্ড বেশি নীল, পেইন্টারের নীল রঙের টিউব থেকে বের করা কাঁচা নীলের মতো। ডিজাইন ফ্ল। ইরাবান একটা সিগারেট ধরলেন। আজ রাতটা লম্বা হবে। রাত 12:10, কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটা একটা বিশাল ধাতব জানবের মতো জেগে আছে। হাজার হাজার মানুষের কোলাহল, কুলিদের হাঁকডাক, ইঞ্জিনের হুইসেল আর মাইকের যান্ত্রিক ঘোষণা, সব মিলেমিশে এক অদ্ভুত জগা খিচুড়ি অবস্থা। বাতাসে পোড়া ডিজেল, মানুষের ঘাম আর প্রস্রাবের অ্যামোনিয়ার গন্ধ। ডক্টর ইরাবান খন্দকার 7 নম্বর প্ল্যাটফর্মের একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তার হাতে, সেই হাতে বানানো তামাকের টিনের কৌটা। তিনি সিগারেট বানাচ্ছেন, কিন্তু ধরাচ্ছেন না। কেউ আসেনি। সে আর্কিটেক্ট বা স্থপতি যে তাকে ডেকেছিল তার কোনো চিহ্ন নেই। প্ল্যাটফর্মের বেঞ্চগুলোতে কিছু ছিন্নমূল মানুষ ঘুমাচ্ছে, কিছু যাত্রী ট্রেনের অপেক্ষায় তন্দ্রাচ্ছন্ন। ইরাবান ঘড়ি দেখলেন,
12:15। তাকে কি বোকা বানানো হলো, নাকি এটা কোনো পরীক্ষা? হঠাৎ মাইকে ঘোষণা এলো, লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিরহাট 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। ট্রেনটা আগে থেকে দাঁড়িয়ে ছিল, ইরাবান খেয়াল করেনি। তিনি ট্রেনের বগিগুলোর দিকে তাকালেন, পুরনো লাল রঙের বগি। ট্রেনের জানলা দিয়ে কিছু ক্লান্ত মুখ উকি দিচ্ছে। হঠাৎ ঝবুকির দরজার কাছে একটা ছায়া সরে গেল। খুব পরিচিত একটা অবয়ব, লম্বা, একটু কুঁজো হয়ে হাঁটা, ঠিক যেমনটা সে আর্কিটেক্টের গলার স্বরে বয়সের ভাট ছিল। ইরাবান কোনো কিছু চিন্তা না করে দৌড় দিলেন। ভিড় ঠেলে তিনি ঝবুকির দরজায় উঠে পড়লেন। শুনেছেন? হ্যালো। করিডোরটা ফাঁকা, কেউ নেই। বাথরুমে? ইরাবান বাথরুমের দরজা ধাক্কা দিলেন। খোলা, ভেতরে কেউ নেই। তিনি পুরো বগিটা চষে ফেললেন। যাত্রীরা বিরক্ত হয়ে তাকাচ্ছে এই কাল চশমা পরা লোকটার দিকে, কিন্তু সেই লোকটাকে পাওয়া গেল না। ঠিক তখন ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। ইরাবান দরজার কাছে এসে দাঁড়ালেন। ট্রেন গতি বাড়াচ্ছে। তিনি চাইলে এখনই লাফ দিয়ে নেমে যেতে পারেন, কিন্তু তিনি নামলেন না। তিনি ট্রেনের রুট ম্যাপটা জানেন। এই ট্রেন বগুড়া হয়ে যায়, বগুড়া সেতুর বাড়ি। ইরাবান দরজার হাতল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, র্যান্ডম ভেরিয়েবল বলে কিছু নেই, সবকিছুই সাজানো। আমি আসিনি, আমাকে আনা হয়েছে। তিনি ট্রেনের মেঝেতে বসেই রাতটা পার করে দিলেন। তার পকেটে টিস্যু পেপারে আঁকা সে অদ্ভুত গোলকধাঁধার ছবিটা খসখস করতে লাগলো। পরদিন দুপুর, কাহালু, বগুড়া। নাট্যগ্রামটা ছবির মতো সুন্দর, পুকুর, বাঁশঝাড় আর দিগন্তজোড়া ফসলের মাঠ। কিন্তু ইরাবানের কাছে এই সৌন্দর্য অসহ্য লাগছে। তিনি সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকা পচনটা দেখতে পান। গ্রামের মোড়ে একটা চায়ের দোকান, টিনের চাল, বাঁশের বেড়া। ইরাবান সেখানে বসে রং চা খাচ্ছেন। তার পরনে শহরের পোশাক দেখে গ্রামের কয়েকজন মুরব্বী কৌতূহলী হয়ে তার দিকে তাকাচ্ছে বারবার। ইরাবান নিজের পরিচয় দিয়েছেন একজন লেখক হিসেবে। তিনি গ্রামের পুরনো গল্প বা মিথ সংগ্রহ করছেন। নাট্যগ্রামে নাকি একটা প্রাইমারি মাস্টার ছিলেন, গণিতের শিক্ষক। ইরাবান আলতো করে প্রসঙ্গটা তুললেন। নামটা ঠিক মনে নেই, ওনার মেয়ের নাম ছিল সম্ভবত সেতু। দোকানের পরিবেশটা হঠাৎ বদলে গেল। যে ছোকরা চা বানাচ্ছিল তার হাত কেঁপে গরম পানি ছলকে পড়ল। বেঞ্চে বসা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক হাতের বিড়িটা নিচে ফেলে দিলেন। মজিদ মাস্টারের কথা কন? বৃদ্ধের গলার স্বর খসখসে। ওই অভিশপ্ত নাম এই গ্রামে আর কেউ নেয় না বাপ। ইরাবান সোজা হয়ে বসলেন। কেন চাচা, কি হয়েছিল? বৃদ্ধ এদিক ওদিক তাকালেন, যেন কেউ আড়ি পেতে শুনছে। তারপর গলা নিচু করে বললেন, সে অনেককাল আগের কথা। মাস্টারের মেয়েটার নাম ছিল টুনি, ভালো নাম সেতু আক্তার। দেখতে ছিল পরীর লাকান। ছেলেটার বয়স তখন 1.5 কি 2 বছর হবি। হঠাৎ এক রাতে আমরা সুন্দর পেন বেটিটার নাকি কলেরা ধরিছে। এক রাতের মধ্যে ছেলেটা মারাই গেল বারে। ইরাবানের কপালে ভাঁজ পড়ল। 1.5 বছর? শফিক বলেছিল সেতু ঢাকা এসেছিল বাবার মৃত্যুর পর, মানে প্রাপ্তবয়স্ক অবস্থায়। সমীকরণ ঠিক মিলছে না। বৃদ্ধ বলে চললেন, মজিদ মাস্টার তার বেটিটা পাগলের মতো ভালোবাসত। বাচ্চাটা মরার পর উনি আর লাশ ছাড়বার চাচ্ছিল না। খালি করছিল, হামার টুনি অন্ধকার ভয় পাবি বারে, হামাক ওর সাথেই কবর দাও তোমরা। আমি লোক করে আমার বিটির সাথে সুদ থাক মোটি। তোমাকে রেখে একটাই অনুরোধ করেছি, হামাক আমার বিটির সাথেই থাকবার দাও। আমি কিছুতে আমার বিটি কবর দিব না একলা। আমরা সবাই মাস্টারে বুঝানো, কিন্তু ওই শুনলো না তো শুনলোই না। শেষে এক প্রকার জোর করে ওই অর্জনে কবর খোঁড়ালো। মাস্টার তার বিটির লাশ কলিত করে কবরে গিয়া শুলো। আর হামাকে খালি করলো, আমি খালি আজকের রাতটাই থাকবো বারে, সকালে তোরা হামাক তুলে আনিস। বৃদ্ধের চোখে মুখে একটা আদিম আতঙ্ক ফুটে উঠল। আল্লাহর কি কাম, সে রাতও আবার শুরু হসলো কাল বৈশাখী ঝড়। আকাশের যে কি ডাক, কি আর কমবারে। আমরা ভয়ে কেউ গোরস্থানের দিকে আর যাবার পানো না। সারা রাত গোরস্থানের দিক থেকে শেয়ালের ডাক আর মানুষের চিল্লারি শূন্য। মানুষের চিৎকার? ইরাবান প্রশ্ন করলেন। হ বাবা, মাস্টারের চিল্লানি, কিন্তু ঝড়ের আওয়াজে কাছে যাওয়ার সাহস পাইনি আমরা কেউ। পরের দিন ভোরে যখন ঝড় থামলো, আমরা সবাই গেছনু গোরস্থানে।
বৃদ্ধ থামলেন, এক গ্লাস পানি খেলেন। তার হাত কাঁপছে। গিয়ে দেখলো কবরটা খোলা, মাটি সব লন্ডভন্ড। কবরের ভিতর মজিদ মাস্টার লাশ পড়ে আছে। তার চোখ দুটা খোলা, আর বুকের ছাতিটা কেউ খুব লেখাছে পারে, হাড্ডিগুলো বের হয়ে আছে। সে এক ভয়ানক দৃশ্য বাপ। ইরাবান শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আর মেয়েটা টুনি? নাই, বৃদ্ধ ফিসফিস করে বললেন, কবরে আর কেউ ছিল না। আমরা ভাবনু শিয়াল টিয়াল হয়তো লিয়া গেছে, কিন্তু খবর আলো মাস্টারের বাড়ির থেকে। আমরা সবজি দৌড়ে গেলু মাস্টারের বাড়ি। গিয়ে কি দেখলেন? দেখি মাস্টারের শোয়ার ঘরের খাটের নিচে টুনি বসে খেলিচ্ছে একলা। তার গায়েতে এক ফোঁটা মাটি নেই, কাদা নেই, কিছু নেই। সে খিলখিল করে হাসিচ্ছে আর খেলিচ্ছে। অথচ আগের দিন আমরা তার নিজের হাতে কাফন পরাস্ত, তার না দিয়েও পরীক্ষা নিরীক্ষা করিস না। আমরা কোনো শ্বাস আসলো না, মানে বড় মানুষ জ্যান্ত হয়ে যাচ্ছে। ইরাবান বুঝলেন গ্রামের মানুষ এরপর কি করেছিল। তারপর আর কি, গ্রামের মানুষ ভয় পাচ্ছিল। হুজুররা কলো এটা মেয়ে না, এটা জিনভূত বা পিশাচ। সবাই যখন লাঠি ফুটানি মারবার জন্য আগালো, তখন মাস্টারের বউ মেয়েটা খাতিলিয়া পেলে গেল। সে যে গ্রাম ছাড়লো, আর এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি ওকে। ইরাবান চায়ের দাম মিটিয়ে উঠে দাঁড়ালেন। গল্পটা অতি প্রাকৃত মনে হতে পারে, কিন্তু ইরাবান এখানে অন্য প্যাটার্ন দেখছেন। মজিদ মাস্টারের লাশটা যে খাওয়া হয়েছিল, ইরাবান মনে মনে ভাবলেন, সেটা কি কোনো বন্যপ্রাণীর কাজ ছিল, নাকি ছোট্ট একটা শিশুর পেটে তীব্র ক্ষুধা ছিল, পুনরুজ্জীবিত হওয়ার ক্ষুধা। তিনি কাহালু থানার দিকে রওনা দিলেন। গ্রামের মানুষের কথা অতিরঞ্জিত হতে পারে, তার অফিসিয়াল রেকর্ড দরকার। কাহালু থানা, বিকেল 4টা। থানার পরিবেশটা অলস। ডিউটি অফিসার টেবিলে মাথা রেখে ঝিমুচ্ছেন। ইরাবান নিজের পুরনো পরিচয়পত্র দেখালেন না। তিনি তার এক প্রাক্তন ছাত্রের রেফারেন্স ব্যবহার করলেন, যে এখন পুলিশ হেডকোয়ার্টার্সে বড় পদে আছে। এতে কাজ হলো ম্যাজিকের মতো। ওসি সাহেব ইরাবানকে বসতে দিলেন। পুরনো ফাইল বা নথিপত্র রাখার ঘরটা ধুলোয় ভর্তি। ইরাবান সালটা আন্দাজ করে 1990 বা 91 সালের রেকর্ডটা খুঁজতে বললেন। মজিদ উদ্দিন আক্তার ওরফে মজিদ মাস্টার, অপমৃত্যু মামলা বা জিডি। ইরাবান বললেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর কনস্টেবল একটা জরাজীর্ণ লাল সালুর ফাইল নিয়ে এলো। পাতাগুলো হলুদ হয়ে গেছে, পোকা কেটেছে অনেক জায়গায়। ইরাবান ফাইলটা খুললেন। পোস্টমর্টেম রিপোর্ট নেই, গ্রাম্য কেস বলে হয়তো ওসব কিছু হয়নি, কিন্তু সুরথাল রিপোর্টটা আছে। দারোগা লিখেছিলেন, মৃতদেহ মজিদ উদ্দিন আক্তার, বয়স 37, বক্ষপিঞ্জর বিদীর্ণ, হৃৎপিণ্ড ও কলিজা পাওয়া যায় নাই। দাঁতের দাগ মানুষের দাঁতের সদৃশ্য বলিয়া মনে হয়, তবে আকৃতিতে ছোট। ইরাবানের চোখ আটকে গেল শেষ লাইনটায়। দাঁতের দাগ মানুষের, আকৃতিতে ছোট, মানে শিশুর দাঁত। ইরাবান ফাইলের পরের পাতা উল্টালেন। সেখানে একটা জবানবন্দি আছে, মজিদ মাস্টারের স্ত্রীর জবানবন্দি। তিনি লিখেছিলেন, আমার স্বামী বলতেন টুনি নাকি সাধারণ মেয়ে না, ও নাকি স্বপ্নে জ্যামিতি আঁকে। ও নাকি মরার আগে বলেছিল, মা আমি আবার আসবো, বাবা আমাকে দরজা খুলে দেবে। দরজা? আবার সেই দরজার প্রসঙ্গ, জিগাতলার ফ্ল্যাটের সেই গায়েব হয়ে যাওয়ার দরজা আর কবরের দরজা। এমন ফাইলটা বন্ধ করলেন। শফিক বলেছিল সে তো ঢাকায় এসেছিল অনেক পরে। তার মানে যে শিশুটাকে কবরে পাওয়া যায়নি এবং খাটের নিচ থেকে আবার ফিরে এসেছিল, সেই বড় হয়ে সেতু হয়েছে। কিন্তু বায়োলজিক্যালি মৃত মানুষ বড় হয় না, কোষ বিভাজন হয় না। তাহলে সেতুকে বা সেতু কি? ইরাবান থানা থেকে বের হয়ে এলেন। সন্ধ্যা নামছে, বগুড়ার আকাশেও আজ মেঘ জমেছে। তার ফোন বেজে উঠল। শফিক সাহেব। ইরাবান রিসিভ করলেন। ডক্টর খন্দকার, বাঁচান আমাকে। শফিকের গলা দিয়ে চিচি শব্দ বের হচ্ছে। কি হয়েছে? আমি বলেছিলাম আমার ভাইরাল ফিভার। বস ছুটি দিয়েছিলেন, আমি বাসায় ছিলাম, কিন্তু একটু আগে দরজায় কলিং বেল বাজলো। আমি পিফল দিয়ে দেখলাম। কাকে দেখলেন? সেতু দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। ওর গায়ে জড়ানো কাফনের কাপড়, কিন্তু হাতে একটা টিফিন ক্যারিয়ার। ও বলছে, স্যার আমার খিদে পেয়েছে, বাবার কলিজাটা শেষ হয়ে গেছে, আপনারটা দেবেন। শফিক দুঃখে কেঁদে উঠলেন। ডক্টর ও দরজা ভাঙছে, ও দেয়ালের ভেতর দিয়ে আসার চেষ্টা করছে, শব্দ হচ্ছে, খড়খড় শব্দ হচ্ছে। ইরাবান শান্ত গলায় বললেন, শফিক সাহেব আয়নার দিকে তাকাবেন না, আর ঘরের সব আলো নিভিয়ে দিন, আমি আসছি।
তবে ঢাকা পৌঁছাতে আমার সময় লাগবে। ফোনটা কেটে গেল। ইরাওয়ান বুঝলেন কাহালু থেকে ঢাকা অনেক দূর। তিনি শফিককে বাঁচাতে পারবেন না সম্ভবত। শফিক এখন সমীকরণের একটা অপ্রয়োজনীয় সংখ্যা মাত্র, তাকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু ইরাওয়ানের হাতে এখন একটা ধ্রুবক আছে। সেতু বা টুনি সে কোনো সাধারণ পিশাচ নয়, সে একটা গ্লিচ, একটা ভুল কোড যা জৈবিক নিয়ম বা বায়োলজিক্যাল রুল ভেঙে নিজেকে রিকনস্ট্রাক্ট করেছে। ইরাওয়ান স্টেশনের দিকে হাঁটা দিলেন। তার মনে হলো মজিদ মাস্টার কবরে শুয়ে ভুল করেছিলেন। তিনি মেয়েকে সঙ্গ দিতে যাননি, তিনি আসলে একটা খাবার হিসেবে নিজেকে উৎসর্গ করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই ক্ষুধা মেটানোর পর সেতু কি আবার নতুন কোনো রূপে ফিরে আসবে? এবং সেই স্থপতি বা আর্কিটেক্ট যে এই ডিজাইনটা বানিয়েছে, সে কি এই গ্লিচটা ঠিক করতে চায় নাকি এটাকে ব্যবহার করতে চায়? ইরাওয়ান পকেট থেকে সিগারেট বের করে ধরালেন, ধোয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, চলুন মজিদ মাস্টার, আপনার মেয়ের জ্যামিতিটা এবার সলভ করা যাক। ট্রেন চলছে বগুড়া থেকে ঢাকার পথে। জানলার বাইরে শুধুই অন্ধকার। মাঝে মধ্যে দু একটা জোনাকি পোকার মতো গ্রামের বাতি জ্বলে ওঠে, আবার মিলিয়ে যায়। ডক্টর ইরাওয়ান খন্দকার ট্রেনের সিটে হেলান দিয়ে বসে আছেন। তার সামনের টেবিলে সেই লাল শালুর ফাইল, শফিক সাহেবের দেওয়া টিস্যু পেপার আর হাতে একটা পেন্সিল। তিনি কপালে ভাঁজ ফেলে কিছু একটা ভাবছেন। শফিক সাহেব সাথে আর যোগাযোগ করা যায়নি। সেইবার যখন কথা হয়েছিল শফিক ভয়ে চিৎকার করেছিলেন, কিন্তু ইরাওয়ানের মুখ ভাবলেশীন। তিনি জানেন শফিক সাহেব মারা যাননি, অথবা মারা গেলেও সেটা কোনো ভূতের হাতে নয়। ইরাওয়ান পেন্সিল দিয়ে ফাইলে লেখা সুরথালের রিপোর্টের একটা লাইনের নিচে দাগ দিলেন। বক্ষপিঞ্জর বিদীর্ণ, হৃৎপিণ্ড ও কলিজা পাওয়া যায় নাই। গ্রামের মানুষ ভেবেছে পিশাচ শিশু বাবার কলিজা খেয়েছে। ইরাওয়ান বিড়বিড় করলেন, ভুল, বায়োলজিক্যালি ইম্পসিবল। 1.5 বছরের একটা বাচ্চার চোয়ালের জোর বা দাঁতের গঠন এমন হয় না যে সেটা দিয়ে পাঁজরের হাড় ভেঙে কলিজা বের করতে পারে। এটা হায়না বা শিয়ালের কাজ। ঝড়ের রাতে কবর হালকা ছিল, বন্যপ্রাণী বাবার লাশ খুলে খুব লেখেছে। কিন্তু শিশুটা, গ্রামের মানুষ বলছে শিশুটা কবরে ছিল না, সে ছিল খাটের নিচে, সম্পূর্ণ অক্ষত, গায়ে এক ফোঁটা কাদা নেই। ইরাওয়ানের মাথায় একটা শব্দ খেলা করছে, রেসপন বা পুনর্জন্ম। ভিডিও গেমসে যখন কোনো ক্যারেক্টার মারা যায় বা গ্লিচ করে আটকে যায়, তখন সিস্টেম তাকে অটোমেটিক্যালি আবার তার শুরুর পয়েন্টে ফিরিয়ে আনে, ফ্রেশ, নতুন অবস্থায়। মজিদ মাস্টারের মেয়ে টুনি বা আজকের সেতু, সে কোনো পিশাচ নয়, সে কোনো প্রেতাত্মাও নয়, সে একটা এনপিসি বা নন প্লেয়ার ক্যারেক্টার। এই বিশাল সিমুলেশনে সে এমন একটা প্রোগ্রাম যে বারবার ক্র্যাশ করে আর সিস্টেম তাকে বারবার রিস্টার্ট দেয়। বাবার মৃত্যুর রাতেও তাই হয়েছিল। কবরের ভেতরে শিশুটির শরীর হয়তো সিস্টেম থেকে ডিলিট হয়ে গিয়েছিল আর নতুন একটা কপি তৈরি করা হয়েছিল তার ঘরের খাটের নিচে, যেটা তার ডিফল্ট লোকেশন। ইরাওয়ান টিস্যু পেপারটা হাতে নিলেন। সেতুর আঁকা গোলক ধাঁধা, আর মাঝখানে একটা চোখ, চোখটা জ্যামিতিক নকশার ঠিক কেন্দ্রে। ইরাওয়ান পেন্সিল দিয়ে গোলক ধাঁধার দেওয়ালগুলোর উপর দাগ টানতে শুরু করলেন। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ না, পুরো নকশাটা আসলে অনেকগুলো ছোট ছোট ষড়ভুজ বা হেক্সাগন দিয়ে তৈরি, ঠিক মৌমাছির চাকের মতো, মৌচাক। ইরাওয়ান ফিসফিস করলেন, প্রকৃতির সবচেয়ে এফিশিয়েন্ট স্ট্রাকচার, মিনিমাম ম্যাটেরিয়াল দিয়ে ম্যাক্সিমাম স্পেস। তিনি দ্রুত তার নোটবুকে একটা স্কেচ করলেন। কার্বন অণু, গ্রাফিনের গঠন হেক্সাগোনাল, আবার কম্পিউটারের প্রসেসরের লজিক গেট বা অপটিক্যাল ফাইবারের কোরের গঠনও জ্যামিতিক। সে তো কোনো ভূতের ছবি আঁকেননি, সে কাছে এই পৃথিবীর সোর্স কোডের গঠন। সে দেখতে পেত মানুষের চোখ যা দেখতে পায় না, দেয়ালের আড়ালে, চামড়ার নিচে। সেতু সেই মূল কাঠামো বা ওয়ারফ্রেম দেখতে পেত। শফিক সাহেব বলেছিলেন সেতু বলতো শহরটা প্লাস্টিকের। সেতু ভুল বলেনি, সে শুধু রেন্ডারিং এর আগের অবস্থাটা দেখত। ট্রেনটা কমলাপুর স্টেশনে যখন পৌঁছালো তখন ভোর 4টা। স্টেশন জনশূন্য, কুয়াশায় ঢাকা। ইরাওয়ান ট্রেন থেকে নামলেন। তার ক্লান্তি নেই, তার মস্তিষ্কে এখন ডোপামিনের বন্যা বইছে। তিনি প্যাটার্নটা ধরে ফেলেছেন। স্টেশনের এক্সিট গেটের দিকে না গিয়ে তিনি হাঁটলেন রেল লাইনের ধার ধরে। পাথরকুচির ওপর বুটের মচমচ শব্দ। হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠল। মেসেজ, প্রেরক আননোন। মেসেজ হচ্ছে, আপনি বড্ড বেশি গভীরে তাকাচ্ছেন ডক্টর, চোখ নষ্ট হয়ে যাবে। ইরাওয়ান হাসলেন। তিনি টাইপ করলেন না, মুখে বললেন,
তিনি জানেন তার ফোনের মাইক্রোফোন সবসময় অন থাকে, কেউ না কেউ শুনছে তা। আমার চোখ নষ্ট হবে না, কারণ আমি জানি তোমরা কারা। তিনি ফোনটা পকেটে রেখে হাঁটতে থাকলেন। তার গন্তব্য এখন পুরান ঢাকার সেই চিলেকোঠা। সেখানে তার বই সংগ্রহ আছে। তাকে একটা প্রাচীন বই খুঁজতে হবে, এনশিয়েন্ট সুমেরিয়ান আর্কিটেকচার বা মিশরীয় বুক অফ ডেডের কোনো বই, যেখানে এই হেক্সাগন সিম্বলের আদিম ব্যবহার আছে। চিলেকোঠায় ফিরে রাওয়ান দেখলেন তার ঘর তছনছ করা হয়েছে, বইপত্র সব ছড়ানো, মানচিত্রগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, পায়রার খাঁচাটা ভাঙা, পায়রাগুলো নেই। সাধারণ চোর না, চোর ল্যাপটপ বা টাকা খুঁজবে, কিন্তু এখানে শুধু বইগুলো ওলটপালট করা হয়েছে, বিশেষ করে জ্যামিতি আর পদার্থবিজ্ঞানের বইগুলো। ইরাওয়ান মেঝেতে হাঁটু গেড়ে বসলেন, একটা ছেঁড়া বইয়ের পাতা তার হাতে। বইটা লিওনার্দো দা ভিঞ্চির স্কেচ বুকের একটা কপি। পাতায় আঁকা হয়েছে ভিট্রুভিয়ান ম্যান, সে বৃত্ত আর বর্গক্ষেত্রের মাঝে হাত পা ছড়িয়ে থাকা মানুষ। কিন্তু কেউ একজন লাল কালি দিয়ে ভিট্রুভিয়ান ম্যানের বুকের উপর সেই হেক্সাগন বা ষড়ভুজ এঁকেছে, আর নিচে লিখেছে এরর 404, সোল নট ফাউন্ড। ইরাওয়ান বুঝতে পারলেন শফিক সাহেবকে সম্ভবত এই একই কারণে সরিয়ে নেওয়া হয়েছে। শফিক সাহেব ভয় পেয়েছিলেন, ভয় মানুষকে দুর্বল করে, সিস্টেম দুর্বল ডেটা পছন্দ করে না। কিন্তু সেতু কেন মারা গেল? বাথটাবে হাত কেটে আত্মহত্যা, নাকি সিস্টেম তাকে রিসাইকেল করেছে? ইরাওয়ান উঠে দাঁড়ালেন, তিনি দেয়ালের দিকে তাকালেন। তার ঘরের দেয়ালেও কি সেই ধাতব পাত আছে? তিনি হাতুড়ি নিলেন, চিলেকোঠার পলেস্তারা খসে পড়া দেয়ালে সজোরে আঘাত করলেন, একবার, দুবার, তিনবার। ইট ভেঙে গেল, সুরকি ঝরে পড়ল, ভেতরে সাধারণ লাল কোনো ধাতু নেই। ইরাওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেললেন না, বরং ভুরু কুচকালেন। তার মানে এই গ্লিচ বা ত্রুটি সব জায়গায় নেই, নির্দিষ্ট কিছু কোঅর্ডিনেটে আছে, যেমন জিগাতলার ওই ফ্ল্যাট, যেমন কাহালুর ওই কবরস্থান। এগুলো হলো উইক স্পট বা বাস্তবতা পাতলা হয়ে যাওয়া জায়গা। ঠিক তখন তার ল্যাপটপের নিচে থেকেই অন হয়ে গেল, স্ক্রিন কালো, সবুজ রঙের কার্সার ব্লিঙ্ক করছে। একটা টেক্সট টাইপ হতে শুরু করলো নিজে থেকে। ডক্টর ইরাওয়ান, শফিক ইজ সেফ, হি হ্যাজ বিন প্যাচড, বাট সেতু ইজ আনস্টেবল, শি ইজ ট্রাইং টু ব্রেক দ্য লুপ। ইরাওয়ান ল্যাপটপের সামনে বসলেন, টাইপ করলেন, সেতু কি মানুষ? নেগেটিভ, সেতু ইজ এ প্রসিডিউরাল জেনারেশন টেস্ট সাবজেক্ট, ভার্সন 7.2। তোমরা কারা? উই আর মেইনটেন্যান্স, ইউ কল আস আর্কিটেক্টস। তোমরা কি চাও? ডিবাগ, ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য প্যাটার্ন, নাও হেল্প আস ফাইন্ড দ্য অরিজিনাল বাগ অর গেট ডিলেটেড লাইক দ্য আদার্স। ইরাওয়ান ল্যাপটপটা শাটডাউন করলেন না, তিনি তাকিয়ে রইলেন স্ক্রিনের দিকে। সেতু ভিলেন না, সেতু ভিকটিমও না, সেতু একটা পরীক্ষা, একটা এক্সপেরিমেন্ট যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে বুঝতে পেরেছে যে সে একটা সিমুলেশনের মধ্যে আছে এবং সে বের হতে চাইছে। সেতু যে দেয়ালের উপাশে আওয়াজ পেত, সেটা আসলে বাইরের পৃথিবীর আওয়াজ, আসল পৃথিবীর। আর যারা তাকে আটকাতে চাইছে, সেই লম্বা ছায়ামূর্তি, সে অদৃশ্য ঘাতক, তারা হলো এই সিমুলেশনের অ্যান্টিভাইরাস বা সেন্টিনেল। ইরাওয়ান পকেট থেকে গোলমরিচ দেওয়া কফির ফ্লাস্ক বের করলেন। শফিককে প্যাচ করা হয়েছে, মানে ওর মেমোরি ওয়াইপ করা হয়েছে। তিনি ভাবলেন, কিন্তু আমার মেমোরি বুঝতে হলে আমার ব্রেন ফিজিক্যালি ড্যামেজ করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে ওই ফ্যান্টম বিল্ডিংয়ে ঢুকতে হবে, জিগাতলা সে অদৃশ্য কনস্ট্রাকশন সাইট, কারণ ওটাই হলো ব্যাকডোর, ওখান দিয়ে সেতু পালাতে চেয়েছিল। ইরাওয়ান তার ব্যাগে কয়েকটা জিনিস ভরলেন, একটা শক্তিশালী হ্যালোজেন টর্চ, একটা জিগমার কাউন্টার, রেডিয়েশন মাপার যন্ত্র আর কি, 3 নম্বরে একটা স্প্রে পেইন্টের ক্যান পথ চিনে ফাটার জন্য, এবং 4 নম্বরে তার পুরনো একটা ডায়েরি, যেখানে তিনি লুসিড ড্রিমিংয়ের টেকনিক লিখে রাখতেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই বিল্ডিংয়ের সশরীরে ঢোকা যাবে না, এটা ফিজিক্যাল স্পেসে নেই, ওটা আছে সাবকনসিয়াস লেভেলে। সেখানে ঢুকতে হলে তাকে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে হবে। ইরাওয়ান জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, ভোরের আলো ফুটেছে, শুভ সকাল নকল পৃথিবী। তিনি হাসলেন, আজকে তোমাদের কোড ব্রেক করব।